আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের নানা হুমকি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিবিসি বাংলাকে বললেন প্রধান উপদেষ্টা, পূর্ব ঘোষিত সময়ে হবে নির্বাচন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। রাষ্ট্রপক্ষ এবং দুদকের লিভ টু আপিল খারিজ। নির্বাচিত সরকার না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলছে বিএনপি। ভোট বিলম্বিত হলে সংকট বাড়ার আশঙ্কা। এবং রমজানের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতাদের আগ্রহ বেশি হালিমে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ভাটারার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছেন অন্তত 4 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। নিহতদের মধ্যে 2 জনের বিদেশে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিস বলছে ভবনের 2 তলায় বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। অগ্নি দুর্ঘটনা তদন্তের কথা জানিয়েছে পুলিশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দুপুর 12টার দিকে রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেল নামের 6 তলা এই ভবনের দোতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে, পরে সবাই দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতেছে। হঠাৎ করে ফায়ার সার্ভিস আসছে এখান দিয়ে। আগুনটা কম দেখা গেছিল, কিন্তু ধোঁয়ায় পুরোটা অন্ধকার ছিল। 6 তলা ভবনের ছাদের গেটে তালা লাগানো থাকায় আবাসিক হোটেলে অবস্থানরত 4 জন ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ সিঁড়িঘর থেকে উদ্ধার করেন। এর মধ্যে কয়েকজনের সৌদি আরবে কর্মী হিসেবে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আমার ভাগনা, ওই যে লোক মারা গেছে তার ছেলে সৌদি আরবের কালকে ফ্লাইট। রাত্রে আসছিল, হোটেলে থাকছিল। এই হোটেলে আমি কথা বলে গেছিলাম, হোটেলে থাকছে। ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্ত না করে এই অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য, হওয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। রাজৌকে নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। ডেড বডি ঢাকা মেডিকেল কলেজে আছে। বিল্ডিং এর অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। তবে এই ঘটনায় ভবন মালিক কিংবা হোটেল কর্তৃপক্ষের কাউকেই গ্রেফতার করা যায়নি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দলটির হুমকি মাথায় নিয়েই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, কারো অধিকার কেড়ে নেয়ার উপায় নেই, তবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। পূর্ব ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। অন্যায় কাজের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই।
কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচন আয়োজন করা হবে। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো, সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে? আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি, আবার নতুন করে আর বলার তো কিছু নাই। ছাত্রদের রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের সহায়তা নেই বলেও জানান তিনি। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুদকের করা 3টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি শফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 27 নভেম্বর বেগম জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। আরও জানাচ্ছেন ওমান চিশতি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 4 আসামিকে 2018 সালের অক্টোবরে 7 বছর সশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ট্রাস্টের নামে কেনা 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে দেওয়ার আদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, যা এতদিন শুনানি হয়নি। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেন বেগম জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আপিল মঞ্জুর করে গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত 23 ফেব্রুয়ারি 3টি লিভ টু আপিল বা আপিলের অনুমতির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। সরকার কোন টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোন টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য। আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। দুদকের করা এই মামলায় সাজা হয়েছিল বেগম খালেদা জিয়ার। তবে হাইকোর্ট খালাস দেওয়ার পর সুর পাল্টে যায় সংস্থাটির। দুদকের আইনজীবী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করে বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের খালাস দেন আপিল বিভাগ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নিত্য পণ্যের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে দেশ তত সংকটে পড়বে বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চায়। তারা বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে দেশবাসী গ্রহণ করবে কিনা তা আগামী জাতীয় নির্বাচনে প্রমাণ হবে। মনুল হাসানের রিপোর্ট। কর আইনজীবী ফোরামের দায়িত্ব পাওয়া নতুন নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে।
যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসম্মুখে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে। এই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহেদা রফিকের নামাজে জানাজায় শরীক হন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে শাহেদা রফিকের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক শাহেদা রফিক রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কেবল বিরোধিতার জন্যই অন্তর্বর্তী সরকারে থাকা গণ অভ্যুত্থানের 2 প্রতিনিধি নিয়ে কথা হচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ না থাকলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এটিএন বাংলাকে নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অহেতুক সমালোচনা না করে সরকারের কি সুবিধা পাচ্ছে নাগরিক পার্টি তা নিয়ে অনুসন্ধান হোক। আদ্দিন সজীবের রিপোর্ট। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণ অভ্যুত্থানের নেতৃত্বের হাত ধরে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। সেই সঙ্গে যে প্রশ্নটা বেশি করে উঠছে তা হলো, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের হাল ধরলেও এখনো সরকারে রয়ে গেছেন গণ অভ্যুত্থানের 2 ছাত্র প্রতিনিধি। এত গোয়েন্দা আছে, এত ইন্টেলিজেন্স আছে, আপনারা খোঁজ নেন, বা আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা খোঁজ নেন কোথায় কতটুকু সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। ফলে সুনির্দিষ্ট যদি থাকে, আমরা সুনির্দিষ্টভাবে ওটা দেখতে চাইবো যে কোথায় আমরা আসলে সরকারের হেল্প পাচ্ছি কি পাচ্ছি না। আদারওয়াইজ এটা যারা বলছেন তারা আসলে যৌক্তিকভাবে বলছেন বলে আমার মনে হচ্ছে না, এটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে তারা বলতেছে। নাহিদ ইসলাম চাইলে পারতেন যে এখানে অন্য কাউকে বসিয়ে নিজে সরকারে থেকে দলটাকে পরিচালনা করা। জনতার পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে, তখন তিনি সেই ডাকে সাড়া দিয়ে তার দায়িত্ব ছেড়ে দিয়ে নেমে এসেছেন। জাতীয় নাগরিক পার্টি বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ নবগঠিত নতুন দলের প্রতিনিধি নয়, এই দুজন গণ অভ্যুত্থানের মুখ। অন্তর্বর্তী সরকার থেকে তারা সরে আসলে প্রশ্ন উঠতে পারে সরকারের বৈধতা নিয়েও। তারা আসলে গণ অভ্যুত্থানের প্রতিনিধি, তারা যদি চলে আসে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কোনো লেজিটিমেসি থাকে না, এটা একটা 111-এর মতো সরকার হয়ে যায়। ফলে তাদেরকে থাকতে হবে। সরকারে থেকে দল গঠনের যেই বক্তব্য বারবার আসছে, এখানে এখনো যদি এটা পরিষ্কার না হয় তাহলে এটা একটা রাজনৈতিক ভাবে ব্যবহার করার মতো একটা অস্ত্র হিসেবে শুধু থেকে যাচ্ছে। যদি আমাদের প্রয়োজন হতো তাহলে উনি সরকার থেকে যেতে পারতেন, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে সরকারের পদবি এসবের জন্য আমরা কেউই লোভাতুর নই। বিশ্লেষকরা মনে করেন, উপদেষ্টার পদ থেকে সরে এসে নাহিদ ইসলাম উদাহরণ তৈরি করেছেন। তবে অন্য 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের থাকায় প্রশ্ন ওঠাটাও অস্বাভাবিক নয়। বলেন, তাদের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বচ্ছভাবে ভূমিকা রাখা। এই রাজনৈতিক প্রক্রিয়ায় আরো 2 জন নেতা ছিলেন, তাদের কি অবস্থান হবে? এক হতে পারে যে তারা নতুন দল বা নতুন প্রক্রিয়ায় অংশ নিলেন না, সরকারে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করলেন, সেটা হতে পারে। কিন্তু জনমনে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না। বলা হচ্ছে, জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকার পতন কেবল একদিনের ঘটনা নয়, নতুন রাজনীতিরও সূচনা লগ্ন। জনমনে নতুন ধারার রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধরে রাখাই এখন রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব বলেও মনে করেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা থাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে 5% কোটা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন মিয়ামিন মোল্লা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এসব ব্যর্থতা ঢাকতেই বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা পরিপন্থী এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল না করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। আজকে আমরা 7 মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা,
আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। অনতি বিলম্বে যে গত 2রা মার্চ থেকে যে কোটা পুনর্বহাল করা হয়েছে সেই কোটা পুনর্বহাল বাতিল করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোস্ট কোটা রয়েছে সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে এই শিক্ষকদের নিয়োগে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬,৫০০ শিক্ষককে আপিলের অনুমতি দিয়ে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট। দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ সুরক্ষায় বিচারপতিদের ভূমিকা নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, দেশের বাংলাদেশ তার প্রাণ প্রকৃতি রক্ষার বিষয়ে শুরু থেকেই সচেতন রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সেমিনারে ব্রাজিলের প্রধান বিচারপতি এন্তোনিও হারমেন বেঞ্জামিন বলেন, প্রাণ প্রকৃতি রক্ষায় সময়োপযোগী এবং ভালো আইনের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অনেক ভালো ও যোগ্য বিচারক থাকলে কোনো কাজ হবে না যদি ভালো আইন না থাকে। সেমিনারে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি উপস্থিত ছিলেন। তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করতে পারেন সেনা প্রধান। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকা সফররত ইইউ কমিশনার হাফজাল হাবিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি দীর্ঘস্থায়ী সমাধানের পথ খোঁজার তাগিদ দেন হাফজাল হাবিব। বলেন, এতে শরণার্থীদের সহায়তার উপর নির্ভরশীলতা কমবে। ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের মানবিক সহযোগিতার উদ্যোগগুলোকে সমর্থন দিতে প্রস্তুত বলেও জানান ইইউ কমিশনার। We are supporting Bangladesh with all our means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতাদের বেশি আগ্রহ হালিম ও হরেক রকম জিলাপির প্রতি। তবে খাবারের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ ক্রেতা বলছেন, এসব ইফতারের আয়োজন নিম্ন ও মধ্যবিত্তদের জন্য নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। রোজার দ্বিতীয় দিন বিকেল থেকেই বেইলি রোডের ইফতার বাজারে আসতে থাকেন ক্রেতারা। ঘুরে ঘুরে সংগ্রহ করেন তাদের পছন্দের আইটেম। হালিম, জিলাপি ও মাংসের আইটেমের পাশাপাশি পিঠাও কেনেন কেউ কেউ। বিক্রেতারা বলছেন, ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার ইফতারের স্বাদ মিলছে নতুন ঢাকার বেইলি রোডেও। চকবাজারের যে ইফতারটা, পুরান ঢাকায় অনেক জ্যাম, মানুষ যেতে পারে না, সেই চকবাজারের যে ইফতারটা আমরা বেইলি রোডে পরিবেশন করে থাকি। এবছরও রোজার আগে নিত্যপণ্যের দাম এক দফা বেড়েছে, ফলে ইফতারের দামও বেশ চড়া। বেশিরভাগ ক্রেতা বলছেন, এসব আয়োজন সাধারণ মানুষের জন্য নয়। ডিসেন্ট এরিয়া হয়তো অনেক বিত্তশালী লোকজন বসবাস করে, সেই কারণে দাম হয়তো বেশি হইতে পারে। বাচ্চারা আবদার করে সেজন্য আসতে হয়। সবকিছুর দামই আসলে একটু বেশি মনে হচ্ছে। মাটনে কেজি ১,০০০ টাকা, তাহলে ৫০০ টাকা মোটামুটি দাম অত বেশি না, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। ক্রেতারা বলছেন, পুষ্টির চেয়ে স্বাদ আর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম। ইফতার কিনতে আসা বেশিরভাগ রোজাদার বলছেন, এসব বিলাসবহুল খাবার তাদের পছন্দ না। গ্রামীণ পরিবেশে মায়ের হাতে তৈরি করা খাবারের ভিতরে যে স্বাদ, তা এসব খাবারে নেই।
তারপরও গণমাধ্যমের কল্যাণের কাছে এসব বিলাসবহুল দোকান পরিচিত মুখ হয়ে উঠছে। বাধ্য হয়েই বাচ্চাদের আবদার রক্ষা করতে তাদের আসতে হয় এসব বিলাসবহুল দোকানে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়ির পানছড়ির দুর্গম দুদকছড়া হাতিমারা গ্রামে দুপক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকাল থেকে দুই আঞ্চলিক সংগঠন প্রসিদ্ধপন্থী ইউপিডিএফ এবং সন্তুল আর্মার সমর্থক জেএসএস এর মধ্যে গোলাগুলি হয়। এতে হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা নিহত হন। পানছড়ি থানার ওসি জানান, বিবদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রোজা ও ঈদের কারণে প্রবাসী আয় ইতিবাচক ধারায় ফিরেছে। অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা বিশ্লেষকদের। তাদের মতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কম প্রবাসী আয় আসা দেশগুলো থেকে বেশি অর্থ আসছে। অন্যদিকে কমেছে অর্থ পাচার। বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে সরকারকে আরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। রোজা আর ঈদকে ঘিরে আবারও চাঙা হতে শুরু করেছে দেশের অর্থনীতি। রমজানের শুরুতে গতি বাড়ছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে 253 কোটি 80 লাখ ডলারের প্রায় 31,000 কোটি টাকা দেশে এসেছে, যা আগের বছরের ফেব্রুয়ারিতে এসেছিল 216 কোটি 45 লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 17 ভাগ। আপনি ইউএসএরটা কেন বাড়ছে? লেস পিপল হলেও কিন্তু ভলিউমে বেড়ে যাচ্ছে, যে বিকজ দে আর সেন্ডিং দ্য মোর মানি, দে আর মোর ক্যাপেবল, সো দ্য অ্যামাউন্ট ইজ হিউজ। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইন ফিউচার দিস কান্ট্রি উইল ক্রিয়েট এ হিউজ হাব ফর দ্য রেমিটেন্স আর্নার। চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি প্রথম 8 মাসে প্রবাসী আয় আসে 1,849 কোটি বা 18.49 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,26,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে একই সময় এসেছিল 15.08 বিলিয়ন ডলার। ব্যাংকাররা জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষে চলতি মার্চ মাসে দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হবে। এই ক্ষেত্রে গত ডিসেম্বরের সর্বোচ্চ রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। আমেরিকা বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে আপনি কিছুদিন থাকলে একটা রেসিডেন্সি পেয়ে যান, সবাই ওটার দিকে নজর, ফলে ওখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকলেও টাকাটা ওখানে রিইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। ওখানে হাই টিকেটের লোকজন বেশি, লো টিকেটের লোকজন ওখানে কম। যদি কিছু পাচারের অর্থ এবং কিছু লোককে এখানে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করা যায়। বিশ্লেষকরা বলছেন, বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবণতা বাড়ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত মার্কিন সহায়তার জন্য ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। এতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে প্রস্তুত বলেও জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সবাই মূল ইস্যুতে ঐক্যবদ্ধ। ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য নিশ্চয়তা প্রয়োজন। যুক্তরাজ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি গোটা ইউরোপ মহাদেশ ইউক্রেন ইস্যুতে একমত জানিয়ে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকার পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম NCS। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 18তম সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। পরগারমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন, শেখ হাসিনার নামে সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা থাকবে না।
তারই ধারাবাহিকতায় ঢাকার পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো বিসিবির 18তম বোর্ড সভায়। স্টেডিয়ামটির নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে করা হয়েছে। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এদিকে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কাজে খুশি বোর্ড। তাই তাদের সাথে আরো 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাই। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। এবার আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো। 2025 সালে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং কেন্দ্রীয় চুক্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বিসিবি। তবে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসান কেন্দ্রীয় চুক্তিতে আছেন কিনা সেটি জানানো হয়নি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে হেরেছে মোহামেডান ও আবাহনী, তবে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং গুলশান ক্রিকেট ক্লাব। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের কাছে টস হেরে ব্যাট করে 234 রানে অল আউট হয় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। পারভেজ হোসেন ইমন করেন 50 রান। অগ্রণীর বোলার শহীদুল ইসলাম 44 রানে 4 উইকেট তুলে নেন। জবাবে অধিনায়ক ইমরুল কায়েসের 94 রানে ভর করে 30 বল হাতে রেখে 4 উইকেটে 235 রান তুলে জয় পায় অগ্রণী ব্যাংক। সদমান ইসলাম করেন 46 রান। এদিকে বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডানকে 107 রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশানের 8 উইকেটে 298 রানের জবাবে 191 রানে গুটিয়ে যায় মোহামেডান। বিকেএসপির 4 নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পলাতক স্বৈরাচারের নানা হুমকি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিবিসি বাংলাকে বলেন প্রধান উপদেষ্টা, পূর্ব ঘোষিত সময় হবে নির্বাচন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল। রাষ্ট্রপক্ষ এবং দুদকের লিভ টু আপিল খারিজ। নির্বাচিত সরকারে না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলছে বিএনপি। ভোট বিলম্বিত হলে সংকট বাড়ার আশঙ্কা। এবং রমজানের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতাদের আগ্রহ বেশি হালিমে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।